সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রিতা শেহরিনে। রিতা শেহরিনের নিয়মিত আয়োজনে আজকে শুনবেন জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাস। শুরু হচ্ছে আরেক ফাল্গুন, পর্ব ৭। সারা রাত এক লহমার জন্য ঘুমোলো না ওরা। মেডিকেল হোস্টেল, মুসলিম হল, চামেরি হাউস, ইডেন হোস্টেল, ফজলুল হক হল, সতর্ক প্রহরীর মতো সারা রাত জেগে রইল ওরা। কেউ বা জটলা বেঁধে কোরাসে গান গাইল, ভুলব না ভুলব না 21শে ফেব্রুয়ারি। কেউ গাইল দেশ হামারা। ফজলুল হক হলটাকে বাইরে থেকে দেখতে মোগল আমলের দুর্গের মতো মনে হয়। আস্তরবিহীন ইটের দেয়ালগুলো রক্তের মতো লাল। 3 তলা দালানটা চৌকোনো, মাঝখানে দুর্বা ঘাস পাতা প্রশস্ত মাঠ, দুপাশে বাগান। মাঠের ওপর ছেলেরা কাগজের স্মৃতিস্তম্ভ গড়তে বসল। মাসের কঞ্চি এলো, রং তুলি এলো, সব কিছু নিয়ে কাজে লেগে গেল ওরা। অদূরেই কালো পতাকা আর কালো ব্যাজ বানাতে বসলো আরেক দল। ঘন অন্ধকারে ছায়ার মতো মনে হলো ওদের। 3 তলা থেকে কে যেন ডেকে বলল, একটু অপেক্ষা করো, আমরাও আসছি। অপেক্ষা করবার সময় নেই, নিচে থেকে কবি রসুল জবাব দিল। রাতারাতি শেষ করতে হবে সব, তোমরা তাড়াতাড়ি এসো। আরেকজন বলল, আসতে আঠার টিনটা নিয়ে এসো তো মাহের। এমনি আরও একটি রাত এসেছিল 52 সালের 21শে ফেব্রুয়ারিতে। পরিকল্পনাটা প্রথমে আলিম ভাইয়ের মাথায় এসেছিল, রাতারাতি একটা স্মৃতিস্তম্ভ করব আমরা। চমৎকার শুনে সায় দিয়েছিল সবাই। মেডিকেল হোস্টেলের চারপাশে তখন জমাট নিস্তব্ধতা। রাস্তায় গাড়ি ঘোড়ার চলাচল নেই, আকাশমুখী গাছগুলো কুয়াশার ভারে আনত। একে একে ছেলেরা সবাই বেরিয়ে এলো ব্যারাক ছেড়ে। প্রথমে একটা জায়গা ঠিক করে নিল ওরা। শহীদ রফিকের গুলিবিদ্ধ খুলিটা চরকির মতো ঘুরতে ঘুরতে যেখানে সে ছিটকে পড়েছিল, ঠিক হলো সেখানেই স্মৃতিস্তম্ভটা হবে। সেখানে প্রায় 300 গজ দূরে মেডিকেল কলেজের একটা বাড়তি ঘর তোলার জন্য ইট এনে রাখা হয়েছিল। এই 300 গজ পথ সার বেঁধে দাঁড়ালো ছেলেরা। তারপর হাতে হাতে 1 ঘন্টার মধ্যে 4000 ইট সেখান থেকে বয়ে নিয়ে এলো। স্টোর রুমের তালা খুলে 3 বস্তা সিমেন্ট বের হলো। 2 জন গিয়েছিল রাজমিস্ত্রি আনতে চকবাজারে। সেই শীতের রাতে অনেক তালাশ করে মিস্ত্রি নিয়ে ফিরে এসেছিল ওরা। সারা রাত কাজ চলল। পরদিন সমস্ত দেশ অবাক হয়ে শুনল সে খবর। তারপর তারও 3 চারেক পরে একটা খবর শুনে বিস্ময় বিমূঢ় হলো সবাই। সরকারি মিলিটারি এসে স্মৃতিস্তম্ভটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে গেছে। ছেলেরা কিন্তু দমেনি। ধুলোয় মেশানো ইটের পাঁজাগুলোকে বাঁশের কঞ্চি দিয়ে ঘিরে দিয়েছিল ওরা। কয়েকটা গন্ধরাজ আর গাঁদা ফুলের চারা লাগিয়ে দিয়েছিল ভেতরে। এই সবই কয়েক বছর আগের কথা, 3 বছর। সে রাতে মেডিকেলের ছেলেরা কাপড় দিয়ে কঞ্চির ঘেরটা ঢেকে নিল সযত্নে। বাগান থেকে ফুল তুলে এনে অজস্র ফুলে ভরিয়ে দিল বেদি। তারপর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গান গাইল, শহীদের খুন ভুলব না, বরকতের খুন ভুলব না। কাগজ দিয়ে গড়া স্মৃতিস্তম্ভের কাজ শেষ হলে পরে ছেলেরা অনেকে কবি রসুলের রুমে বিশ্রাম নিতে এলো। রাহাত আর মাহের হাত পা না ধুয়েই ধপ করে শুয়ে পড়ল বিছানার উপর। ওহ, এই শীতের ভেতরেও গায়ে ঘাম বেরিয়ে গেছে। রাহাত হাই তুলল। মাহির বলল, একটা সিগারেট খাওয়াও না রসুল ভাই। আছে? না, নেই। কম্বলের ভেতর থেকে মুখ বের করে জবাব দিল রসুল। বিকেল থেকে শরীরটা জ্বর জ্বর করছিল ওর,
এখন আরো বেড়েছে, কিন্তু সেটা সে জানতেও দেয়নি কাউকে। ওর ভয় যদি জ্বরের খবরটা সবাই জেনে যায় তাহলে ঘর ছেড়ে এক পাও বেরোতে দেবে না। উফ, এমন দিনেও কেউ ঘরে বন্দি হয়ে থাকতে পারে? নড়ে চড়ে শুতে গিয়ে ওর গায়ে হাত লাগাতেই রাহাত চমকে উঠল। এ কি রসুল ভাই, তোমার জ্বর এসেছে? এই সামান্য জ্বর? সামান্য? ইস, গা দেখছি পুড়ে যাচ্ছে, আর তুমি বলছো সামান্য। রাহাত উঠে বসে কম্বলটা ভালো করে জড়িয়ে দিল। মাহির বলল, আমি ঘুম দিলাম রাহাত, ভোর রাতে ব্ল্যাক ফ্ল্যাগ তোলার সময় আমাকে জাগিয়ে দিও। এখন আবার ঘুমোবে কি? রাহাত কোনো উত্তর দেবার আগেই আরেকজন বলল, আরে একটু পরেই তো পতাকা তোলার সময় হয়ে যাবে, তার চেয়ে এসো না গল্প করি। সেই ভালো। মাহির উঠে বসল, কিন্তু একটু ধোঁয়া না পেলে যে জমছে না। আছে নাকি? থাকলে দাও না ভাই, কেউ একটা। আহ, তুমি দেখছি জ্বালিয়ে মারলে, কে একজন বলে উঠল। নাও টানো। সিগারেটটা ধরিয়ে একটা তৃপ্তির টান দিল মাহের, তারপর গল্প শুরু করলো। ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিল সালমা। অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল ওর। গায়ের উপর থেকে লেপটা সরিয়ে দিয়ে ধীরে ধীরে উঠে বসল। বাতিটা জ্বালিয়ে কলগোড়া থেকে হাত মুখ ধুয়ে ফিরে এলো। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে ঘন চুলগুলোর মধ্যে মৃদু চিরুনি বুলিয়ে নিল সালমা। খাটের তলা থেকে স্টোভটা টেনে নিয়ে আগুন ধরালো। ঠান্ডায় হাত পা কেঁপে উঠছিল ওর। আগুনটার পাশে বসে গাটাকে একটু গরম করে নিল সে। তারপর চায়ের কেতলিটা আগুনে তুলে দিয়ে আসাদকে ডাকতে গেল। দরজাটা খুলে ভিতরে ঢুকতে বড় সংকোচ হচ্ছিল সালমার। দরজা খুলে দেখল কম্বলটাকে গায়ে জড়িয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে আসাদ। বালিশের উপর থেকে মাথাটা গড়িয়ে পড়েছে বিছানার উপর। চোখে তার গাঢ় ঘুম। কি নাম ধরে ডাকবে সালমা ভাবল। অবশেষে ডাকলো, এই শুনছেন? 4টা বেজে গেছে, শুনছেন? শোনার কোনো লক্ষণই দেখা গেল না। সালমা আবার ডাকলো, শুনছেন? আহ, কি হচ্ছে রাতের বেলা? সহসা রেগে গেল আসাদ। তার চোখে মুখে বিরক্তি, ঘুমের ঘোরে পাশ ফিরে শুল সে। সালমা মুখ টিপে হাসল। আচ্ছা বিপদ তো এই লোকটাকে নিয়ে। এই যে শুনছেন? কাঁধের পাশে জোরে একটা ধাক্কা দিল সালমা। ধর্মর করে উঠে বসলো আসাদ। কি ব্যাপার, কটা বাজে? 4টা 4টা। সালমা ঈষৎ ঘাড় নেড়ে বলল, আপনি তো বেশ ঘুমোতে পারেন। উঠুন, চটপট হাত মুখ ধুয়ে নিন, আমি যাই, চায়ের পানিটা নামাই গিয়ে। কেমন? মিষ্টি করে হাসল সালমা। যান, আমি আসছি। আসাদের চোখে মুখে তখনও ঘুমের অবসাদ। জড়ানো গলায় সে বলল, উহ, কি শীত, হাত পা সব ঠকঠক করে কাঁপছে। চাদরটা গায়ে ভালো করে জড়িয়ে নিন, নইলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। যাবার সময় বলে গেল সালমা। ঘুমে তখনও চোখ জোড়া বারবার জড়িয়ে আসতে চাইল। তবু চাদরটার গায়ে টেনে নিয়ে উঠে দাঁড়ালো আসাদ। চটি জোড়া খাটের তলা থেকে বের করে নিয়ে পড়ল। বারান্দায় বালতি ভরা পানি ছিল। সেই পানিতে হাত দিয়ে ঠান্ডায় শিউরে উঠল সে। উত্তর থেকে ভেসে আসা ঈষৎ ভেজা বাতাস দেয়ালের গায়ে প্রতিহত হয়ে অদ্ভুত একটা শব্দের সৃষ্টি করছে। সেই শব্দ অনেকটা যেন হাহাকারের মতো শোনালো কানে। ও ঘর থেকে সালমা শুধল, আপনার হাত মুখ ধোয়া শেষ হলো আসাদ সাহেব? এই তো হলো। ঘরের মধ্যে আর কোনো আলো নেই। অন্ধকারে শুধু স্টোভটা জ্বলছে। মাঝখানে তার পাশে বসে স্থির চোখে কেতলিটার দিকে তাকিয়ে আছে সালমা। দেয়ালে বড় হয়ে একটা ছায়া পড়েছে তার।
দোরগোড়ায় মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো আসাদ। হঠাৎ করে দেয়ালের ছায়াটাকে অদ্ভুত সুন্দর বলে মনে হলো ওর। নিঃশব্দে স্টোভটার কাছে এসে বসলো আসাদ। আপনার কি খুব শীত লাগছে? একসময় আস্তে করে সালমা শুধালো। স্টোভের আরও একটু কাছে সরে এসে আসাদ বলল, হ্যাঁ, সত্যি ভীষণ শীত পড়ে গেছে। হাতজোড়া বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, দেখুন। বলে হাত দুটো ওর দিকে এগিয়ে দিল আসাদ। অন্ধকারে মৃদু হাসল সালমা। হাত বাড়িয়ে ওর হাতের তাপ অনুভব করতে গেলে হাত জোড়া মুঠোর মধ্যে আলতো করে ধরে রাখলো আসাদ। সালমা শিউরে উঠল। প্রথমে রীতিমতো ঘাবড়ে গেল সে, ঈষৎ বিস্মিত হলো। তারপর চুপচাপ মাথা নিচু করে তাকিয়ে রইল জ্বলন্ত স্টোভের দিকে। বুকটা দূর দূর করে কাঁপছে তার। এই শীতের ভেতরেও মনে হলো সে যেন ঘামতে শুরু করেছে। কয়েকটা মুহূর্ত বেশ লাগছে সালমার। সে ওর মুখের দিকে তাকাবার সাহস পেল না, কিন্তু হাত জোড়া টেনে নেবারও কোনো চেষ্টা করল না। শুধু আধ ফোঁটা স্বরে বলল, পানি গরম হয়ে গেছে। বলতে গিয়ে গলাটা অদ্ভুতভাবে কেঁপে উঠল ওর। তারপর এক সময় আস্তে করে হাত জোড়া টেনে নিল। নিঃশব্দে চা তৈরি করতে লাগলো সে। চায়ের কাপে চামচের টুংটাং শব্দ। আসাদ বলল, আমার কাপে চিনি একটু কম দেবেন। সালমার মনে হলো আসাদের গলাটাও যেন কাঁপছে, যেন একটু আড়ষ্ট আর জড়িয়ে যাওয়া কণ্ঠস্বর। অন্ধকারে বার কয়েক ওর শক্ত সবল হাত জোড়ার দিকে তাকালো সালমা। না, রওশন তার হারানো হাত দুটো আর কোনোদিন ফিরে পাবে না। একটা দীর্ঘশ্বাস বাতাসে শিহরণ জাগিয়ে গেল। অনেকক্ষণ নীরবে চায়ের পেয়ালায় চুমুক দিল ওরা। মিছিল, শোভাযাত্রা, ধর্মঘট মুহূর্তের জন্য যেন সব দূরে সরে গেল। তারপর, তারও অনেক পর, রিকশাটা আগে থেকেই ঠিক করা ছিল। দোরগোড়ায় তার ডাক শোনা গেল। গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে আসাদ বলল, কাপড়টা পরে নিন, সময় হয়ে গেছে। সালমা অস্ফুট স্বরে কি যেন বলল, ঠিক বোঝা গেল না। বাইরে কনকনে শীত, তারই মধ্যে রিকশা এসে চুপচাপ বসল ওরা। সালমাকে মেয়েদের হোস্টেলে পৌঁছে দিয়ে আসাদ তখন ছেলেদের ব্যারাকে এসে ঢুকল। ঠিক সেই সময় হঠাৎ টাইফুনের শব্দে স্লোগানের তরঙ্গ জেগে উঠল। অন্ধকারের বুক চিরে ধ্বনির বজ্র ইধারে ইধারে কাঁপন সৃষ্টি করল। মুসলিম হল থেকে নূপুর ভিলা, চামেরি হাউস, ফজলুল হক হল, বান্ধব কুটির, মেডিকেল হোস্টেল, ঢাকা হল সব যেন একসঙ্গে হুঙ্কার দিয়ে উঠল। সে শব্দ তরঙ্গে অভিভূত হয়ে কে একজন ব্যারাকের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলল, বিদ্রোহ চারিদিকে। ছেলেরা তখন কালো পতাকা উত্তোলন করছিল। সরু সিঁড়িটা বেয়ে ছাতের উপর উঠে এলো একদল ছেলে। মুনিম জিজ্ঞাসা করল, মই এনেছ তো? দেখো, মইটা কিন্তু খুব মজবুত নয়, সাবধানে উঠো। কালো পতাকাটা উড়িয়ে দাও এবার। পতাকাটা উড়িয়ে দেওয়া হলে বেশ কিছুক্ষণ ধরে স্লোগান দিল ওরা। তারপর কেউ কেউ নিচে নেমে গেল, আর বাকিরা ছাতের উপরই পায়চারি করতে লাগলো নিঃশব্দে। একপাশে যেখানে কার্নিসটা বেশ চওড়া, সেখানে এসে বসলো মনি। কুয়াশা ছাওয়া আকাশে তখন তারা নিভতে শুরু করেছে একটা একটা করে। রমনার আকাশে ঢল প্রহর দিচ্ছে। মৃদু উত্তরী বাতাসে শীতের শেষ সুর। দু একটা পাখি শাল আর দেবদারু গাছের ফাঁকে কিচিরমিচির করে ডাকছে।
কার্নিসের উপর থেকেই দেখল মুনিম। 3 লরি পুলিশ এসে নামলো মুসলিম হলের গেটে, সাথে একটা জিপ। জিপ থেকে নামলেন পুলিশ অফিসাররা, গাট্টা গোট্টা চেহারা, চোখগুলো সব লাল। গেটটা বন্ধ ছিল বলে বাইরেই দাঁড়াতে হলো ওদের। দারোয়ানকে ডাকলো, কিন্তু কোনো সাড়া শব্দ পেল না। ফ্ল্যাগ স্ট্যান্ডে তখন কালো পতাকাটা পথ পথ করে উঠছে। সেদিকে তাকিয়ে দাঁতের দাঁত ঘষল ওরা। ছেলেরা ততক্ষণে স্লোগান দিতে শুরু করেছে, দমন নীতি চলবে না। ছাতের উপর থেকে দ্রুত নিচে নেমে এলো মুনিম। একটা ছেলে ওকে দেখতে পেয়ে বলল, আপনি ওদিকে যাবেন না মুনিম ভাই, আপনি পেছনে থাকুন। আরেকটি ছেলে তার হাত ধরে পেছনের দিকে টেনে নিয়ে গেল। খবর পেয়ে ইতিমধ্যে প্রভোস্ট সাহেব এসে হাজির। মোটা সোটা দেহটা নিয়ে রীতিমতো হাঁপিয়ে উঠেছিলেন তিনি। বুকটা দূর দূর করছে। শুকনো ঠোঁটজোড়া নেড়ে বারবার বিড়বিড় করে বলছেন, কি আপদ, কি আপদ। তাকে দেখে দারোয়ান সালাম ঠুকে গেট খুলে দিল। গেট খুলতে পুলিশ অফিসাররা হুড়মুড় করে ঢুকতে যাচ্ছিল। ছেলেরা চিৎকার করে উঠল, খবরদার, আপনারা ভেতরে ঢুকবেন না বলছি। আহা, কি হয়েছে, কি হয়েছে? হাত নেড়ে একবার পুলিশ অফিসারদের দিকে আর একবার ছাত্রদের দিকে ফিরে তাকালেন প্রভোস্ট। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে তার, দেহটা কাঁপছে থরথর করে। ছেলেরা বলল, ওদের বাইরে দাঁড়াতে বলুন স্যার, ভেতরে এলে কিন্তু ভালো হবে না। আহা, আপনারা ভেতরে আসছেন কেন? বাইরে দাঁড়ান, একটু বাইরে দাঁড়ান। প্রভোস্ট সাহেবের কথায় অপ্রস্তুত হয়ে গেটের বাইরে গিয়ে দাঁড়ালো পুলিশ অফিসাররা। ছেলেদের সঙ্গে এরপর কিছুক্ষণ বচসা হলো প্রভোস্ট সাহেবের। প্রভোস্ট সাহেব বললেন, কি আপদ, কালো পতাকাটা এবার নামিয়ে ফেললেই তো পারো তোমরা, নামিয়ে ফেলো না কেন? বাজে অনুরোধ করবেন না তো স্যার, নামাবার জন্য ওটা তুলিনি। ছেলেরা এক স্বরে বলে উঠল। নিরাশ হয়ে বার কয়েক মাথা চুলকালেন প্রভোস্ট সাহেব, তারপর বিড়বিড় করে আবার বললেন, কি আপদ। পুলিশ অফিসারগুলোর ধৈর্যচ্যুতি ঘটছিল, তাই হুড়মুড় করে আরেক প্রস্থ ভেতরে ঢোকার চেষ্টা করলো তারা। ছেলেরা এগিয়ে এসে বাধা দিল, কিছুতেই ঢুকতে দেব না আপনাদের, দেব না। তবু খাকি পোশাক পরা অফিসারদের সামনে এগুতে দেখে পরক্ষণে অপরিসর বারান্দার উপর চিত হয়ে শুয়ে পড়ল ওরা। তারপর চিৎকার করে বলল, যেতে হলে বুকের উপর দিয়ে হেঁটে যাও, এমনিতে কিছুতেই ঢুকতে দেব না তোমাদের। পুলিশ অফিসারগুলো পরস্পরের মুখের দিকে তাকালো। একজন অফিসার আরেকজনের কানে ফিসফিসিয়ে বলল, আমাদের অত কোমল হলে চলবে কেন স্যার, শুনলে তো কিউ সাহেব বরখাস্ত করবেন আমাদের। কিন্তু কেউই সাহস করলো না এগোতে। মেডিকেলের মেয়েদের হোস্টেলের বাঁ দিকটার রুমে 3-4 জন মেয়েকে নিয়ে আলাপ করছিল সালমা। বাইরে বারান্দায় বসে তখন কয়েকটা মেয়ে গান গাইছিল, ওদের ভুলতে পারি না, ভুলি নাই রে। একটু আগেই কালো পতাকা তুলেছে ওরা, এখনো সেই পতাকা তোলার বিষয় নিয়ে আলোচনা চলছে। এমন সময় হঠাৎ একটা বিরাট শব্দে চমকে উঠল সালমা। বারান্দা থেকে একটা মেয়ে চিৎকার করে বলল, পুলিশ! কোথায়? সালমা ছিটকে বেরিয়ে এলো বারান্দায়। মেয়েটি হাত বাড়িয়ে দেখালো, ওই দেখো। সালমা চেয়ে দেখল, পুলিশ বটে। ছাত্রদের ব্যারাক ঘেরাও করেছে ওরা। সামনে দাঁড়িয়ে কিউ খান নিজে। রাতে বড় কর্তার পাল্লায় পড়ে মাত্রাতিরিক্ত টেনেছে, তার আমেজ এখনো যায়নি। মাথাটা উস্কো খুস্কো, চোখ জোড়া জবা ফুলের মতো লাল টকটকে। মেডিকেল ব্যারাকের গেটটা পেরুতে কাপড় দিয়ে ঘেরা শহীদ বেদিটা চোখে পড়ল খানের। লাল চোখে আগুন ঠিকরে বেরোলো তার। আধো আলো অন্ধকারে শহীদ বেদিটার দিকে তাকালে গাটা কেমন যেন ছমছম করে ওঠে। আলকাতরার মতো কালো কাপড়টা অন্ধকারে যেন বিভীষিকাময় করে তুলেছে।
আর তার উপর যত্নে সাজিয়ে রাখা অসংখ্য ফুলের মালা হিংস্র পশুর চোখের মতো জ্বলছে ধিক ধিক করে। কিউখানের ইশারা পাওয়া মাত্রই একদল পুলিশ অকস্মাৎ ঝাঁপিয়ে পড়ল শহীদ বেদিটার উপর। কঞ্চির ঘেরাটা দুহাতে উপড়ে অদূরে নর্দমার দিকে ছুঁড়ে মারতে লাগলো ওরা। কালো কাপড়টা টুকরো টুকরো করে ফেলে দিল একপাশে, ফুলগুলো পিষে ফেললো বুটের তলায়। হঠাৎ একটা রক্ত গোলাপ মারাতে গিয়ে কিউখানের মনে পড়ে গেল যৌবনে একটা মেয়েকে এমনি একটি ফুল দিয়ে প্রেম নিবেদন করেছিল সে। এক মুহূর্ত নীরব থেকেই পিশাচের মতো হেসে উঠল কিউখান। হৃদয়ের কোমলতা কবেই মরে গেছে তার। ছেলেরা ইতিমধ্যে ব্যারাক ছেড়ে বেরিয়ে জমায়েত হয়েছে বাইরে, আর মুষ্টিবদ্ধ হাত তুলে স্লোগান দিচ্ছে উত্তেজিত গলায়। কারো গায়ে গেঞ্জি, কারো গায়ে শুধু লুঙ্গি। গায়ের উপর একটা কম্বল চাপিয়ে বেরিয়ে পড়েছে বাইরে। সকলেই উত্তেজিত, ক্রোধ আর ঘৃণায় হাত পাগুলো কাঁপছে ওদের, যেন পুলিশগুলোকে হাতের মুঠোয় পেলেই এক্ষুনি পিষে ফেলবে ওরা। হঠাৎ কিউখানের বন্য গলার আওয়াজ পাওয়া গেল, চার্জ! মুহূর্তে পুলিশগুলো ঝাঁপিয়ে পড়ল ছাত্রদের উপর। ওসমান খান সীমান্তের ছেলে, ভয় কাকে বলে জানে না সে। ছাত্রদের বেপরোয়া মারতে দেখে সে আর স্থির থাকতে পারল না। বারান্দা থেকে লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ল পুলিশের মাঝখানে। দুজন পুলিশকে জড়িয়ে ধরে মাটিতে গড়িয়ে পড়ল ওসমান। ছেলেরা সব পালাচ্ছিল। ওসমান খান চিৎকার করে ডাকলো ওদের, আরে ভাগতা হ্যাঁ কিউ? ক্যা হাম লোগ ইনসান নেহি হ্যাঁ? কিন্তু পরক্ষণেই একজন লাল মুখ ইন্সপেক্টর ছুটে এসে গলাটা টিপে ধরল ওর। তারপর শরীরের সমস্ত শক্তি দিয়ে কয়েকটা ঘুষি বসিয়ে দিল ওসমানের মুখের ওপর। প্রথম কয়েকটা ঘুষি কোনো রকমে সয়ে নিয়েছিল সে। তারপরই হুঁশ হারিয়ে টলে পড়ল মাটিতে। রশিদ চৌধুরী এতক্ষণ লেপের তলায় ঘুমোচ্ছিল। এসব হট্টগোলার স্লোগান দেওয়া ওর কোনো কালেই ভালো লাগে না। যারা এসব করে তাদের দু চোখে দেখতে পারে না সে। ও জানে শুধু দুটো কাজ, এক সিনেমা দেখা, আর দুই হলো সারা রাত জেগে ফ্ল্যাশ খেলা। এই দুটো নিয়ে মশগুল থাকে সে। বাইরে হট্টগোলটা কি সেই ব্যাপার দেখার জন্য দরজার উপর উকি মারছিল সে। অমনি একটা পুলিশ হাতের ব্যাটন দিয়ে গুঁতো মারল ওর মুখের উপর। অস্পষ্ট আর্তনাদ করে দরজাটা বন্ধ করে দিতে চাইছিল রশিদ চৌধুরী। ধাক্কা মেরে দরজাটা খুলেই পুলিশটা ওর গেঞ্জি চেপে ধরল। ভাগতা হে কাহা? রশিদ চৌধুরী বলির পাঠার মতো কাঁপতে কাঁপতে বলল, আমি তো কিছু করিনি। আরে আরে করছোটা কি? খামোশ! ভয়ঙ্কর স্বরে হুঙ্কার দিয়ে উঠল পুলিশ। রশিদ চৌধুরী আবার তাকে বোঝাতে চাইল যে সে নির্দোষ, সে কিছুই করেনি। কিন্তু ওতে কোনো ফল লাভ ঘটল না দেখে এবার রীতিমতো গরম হয়ে উঠল সে। চিৎকার করে বন্ধুদের ডাকল সে। তারপর স্লোগান দিতে লাগলো উত্তেজিত গলায়। শুনছিলেন জহির রায়হানের কালজয়ী উপন্যাস আরেক ফাল্গুন। আজকের জন্য এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হৃদিতা শেহরিনের সাথেই থাকবেন।